আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনির ওপর হামলা, পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা। ইসরায়েল মুক্তি দিয়েছে আরও ৭ ফিলিস্তিনি বন্দী। চীন যুক্তরাষ্ট্রের সংঘাতের হুঁশিয়ারি, শুরু হতে পারে যুদ্ধ। বিক্ষোভ দমনে ইরানের ৫০০ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত। ইরানে অস্থিরতা, ট্রাম্পের পদক্ষেপের অপেক্ষায় নীরব ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর সম্ভাব্য হামলার বিষয়টি এবং একে কেন্দ্র করে একটি পূর্ণমাত্রার যুদ্ধের ঘোষণা বা আশঙ্কা। যখন কোনো দেশের সর্বোচ্চ ধর্মীয় বা রাজনৈতিক নেতার ওপর হামলার মতো ঘটনা ঘটে বা এমনকি এমন কোনো পরিকল্পনাও প্রকাশ্যে আসে, তখন সেটি আর সাধারণ কোনো সামরিক সংঘাতের পর্যায়ে থাকে না, বরং সেটি আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করে একটি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নেয়। বিশেষজ্ঞরা বলছেন, খামেনির ওপর যে কোনো ধরনের প্রত্যক্ষ আক্রমণ ইরান তো বটেই, পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ নিমিষেই বদলে দিতে পারে এবং এর ফলে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তা সামাল দেওয়া বিশ্ব নেতাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। আপনারা জানেন যে ইরান এবং তার প্রতিপক্ষ দেশগুলোর মধ্যে দীর্ঘদিনের যে ছায়া যুদ্ধ বা প্রক্সি ওয়ার চলছে, তা এখন একটি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে এসে পৌঁছেছে, যেখানে একটিমাত্র ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। এই পরিস্থিতিতে খামেনির ওপর হামলার বিষয়টি যদি সত্য হয় বা এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে ইরান সেটিকে সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং অস্তিত্বের সংকট হিসাবে বিবেচনা করবে, যার জবাব তারা দেবে অত্যন্ত কঠোরভাবে। সামরিক বিশ্লেষকেরা মনে করছেন, এ ধরনের হাই প্রোফাইল টার্গেটিংয়ের অর্থ হল প্রতিপক্ষ দেশগুলো আর কোনো রাখঢাক রাখতে চাইছে না এবং তারা সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার বা দুর্বল করার কৌশল নিয়েছে, যা যুদ্ধের ময়দানে রেড লাইন অতিক্রম করার শামিল। যদি সত্যিই এমন কোনো ঘটনা ঘটে, তবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, তেলের বাজারে ধস নামা এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মতো অর্থনৈতিক বিপর্যয়ও দেখা দিতে পারে। তাছাড়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ মিত্র দেশগুলো বা প্রক্সি সংগঠনগুলো চুপ করে বসে থাকবে না। তারাও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে, যা সংঘাতকে কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ রাখবে না, বরং এটি একটি আঞ্চলিক মহাযুদ্ধে রূপ নিতে পারে। এমতাবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ কী ভূমিকা পালন করবে, নাকি তারা কেবল দর্শকের ভূমিকা পালন করবে, সেটাই এখন দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে খামেনির ওপর হামলার মতো ঘটনা ঘটলে সেটি হবে আধুনিক ইতিহাসের অন্যতম বড় একটি টার্নিং পয়েন্ট, যা বিশ্ববাসীকে দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে ঠেলে দেবে। আপনাদের কি মনে হয়, এই ধরনের পদক্ষেপ কি সত্যি শান্তি আনতে পারে নাকি আরও বড় ধ্বংস ডেকে আনবে? কমেন্ট সেকশনে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, কারণ আপনাদের মতামত আমাদের আলোচনার গভীরতা বাড়াতে সাহায্য করে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক প্রান্তে কিছুটা স্বস্তির বাতাস বইছে, যদিও তা খুবই সামান্য এবং ক্ষণস্থায়ী হতে পারে, কারণ ইসরায়েল আরও ৭ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই বন্দি মুক্তির বিষয়টি বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যেখানে মধ্যস্থতাকারী দেশগুলো, বিশেষ করে কাতার এবং মিশরের ভূমিকা অনস্বীকার্য। বন্দি বিনিময় বা মুক্তির ঘটনাগুলো সাধারণত যুদ্ধের সময় অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া হয়ে থাকে, কারণ এর সঙ্গে শুধু রাজনৈতিক স্বার্থই নয়, বরং মানবিক আবেগ এবং জনমতেরও একটি বিশাল চাপ জড়িত থাকে। এই ৭ জন ফিলিস্তিনি, যারা দীর্ঘ সময় ধরে ইসরায়েলি কারাগারে বন্দী ছিলেন, তাদের মুক্তির খবর পশ্চিম তীর এবং গাজায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দিয়েছে, যা যুদ্ধের ভয়াবহতার মাঝে এক টুকরো আশার আলো হিসেবে কাজ করছে। তবে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন যে এই মুক্তি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি পর্দার আড়ালে চলা দীর্ঘ আলোচনার ফসল, এবং হয়তো এর বিনিময়ে ইসরায়েলও কোনো সুবিধা বা তাদের জিম্মিদের বিষয়ে কোনো ইতিবাচক আশ্বাস পেয়েছে।
যুদ্ধবিরতির আলোচনা যখন বারবার হোঁচট খাচ্ছে এবং উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকছে, তখন এই ধরনের ছোটখাটো পদক্ষেপগুলোই হয়তো ভবিষ্যতে বড় কোনো শান্তি চুক্তির পথ প্রশস্ত করতে পারে। তবে এটাও মনে রাখা দরকার যে হাজার হাজার ফিলিস্তিনি এখনও বন্দী অবস্থায় রয়েছেন এবং তাদের মুক্তির দাবিতে প্রতিনিয়ত আন্দোলন ও চাপ বাড়ছে, যা ইসরায়েলি কর্তৃপক্ষের উপর এক ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করছে। অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তরেও জিম্মিদের পরিবারের পক্ষ থেকে সরকারের ওপর প্রচণ্ড চাপ রয়েছে যেন যে কোনো মূল্যে তাদের স্বজনদের ফিরিয়ে আনা হয়। আর এই পারস্পরিক চাপের ফলেই মাঝে মধ্যে এমন মুক্তির ঘটনা আমরা দেখতে পাই। এই ৭ জনের মুক্তির পর তাদের শারীরিক ও মানসিক অবস্থা কেমন এবং তারা কিভাবে তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলিত হচ্ছেন সেদিকেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো নজর রাখছে। এই ঘটনা কি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত বহন করে, নাকি এটি কেবল সাময়িক কৌশল মাত্র, তা সময়ই বলে দেবে। তবে যুদ্ধের ময়দানে যখন বারুদের গন্ধ আর ধ্বংসস্তূপের ছবি প্রধান হয়ে ওঠে, তখন একজন বন্দীর মুক্তিও মানবতার জয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আপনারা যারা নিয়মিত আমাদের খবর দেখেন তারা জানেন যে মানবিক দিকগুলো আমরা সব সময় গুরুত্ব সহকারে তুলে ধরি। তাই এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে এবং বিশ্লেষকরা সতর্ক করে বলছেন যে এই পরিস্থিতি যে কোনো সময় একটি বড় আকারের সংঘাত বা যুদ্ধের সূচনা করতে পারে। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই বিরোধ কেবল বাণিজ্য বা অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন ভূ-রাজনীতি, প্রযুক্তিগত আধিপত্য এবং সামরিক শক্তিমত্তার প্রদর্শনীতে রূপ নিয়েছে। বিশেষ করে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যে বাকযুদ্ধ এবং পাল্টাপাল্টি সামরিক মহড়া চলছে তা পরিস্থিতিকে অত্যন্ত নাজুক করে তুলেছে। যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা তাইওয়ানের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পিছপা হবে না। অন্যদিকে চীন তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করে এবং সেখানে যে কোনো বিদেশি হস্তক্ষেপকে তারা নিজেদের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এবং এর জবাবে চীনের কঠোর হুঁশিয়ারি ও সামরিক প্রস্তুতি সব মিলিয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় থুসিডিসের ট্র্যাপ বলা যেতে পারে, যেখানে একটি উদীয়মান শক্তি এবং একটি প্রতিষ্ঠিত শক্তির মধ্যে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। এই দুই দেশের মধ্যে যদি সত্যিই যুদ্ধ শুরু হয় তবে তার প্রভাব হবে ভয়াবহ এবং সুদূর প্রসারী। বিশ্ব অর্থনীতি কার্যত অচল হয়ে পড়তে পারে, কারণ বৈশ্বিক সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থার বড় অংশই এই দুই দেশের ওপর নির্ভরশীল। প্রযুক্তির লড়াইয়ে সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদন নিয়ে যে প্রতিযোগিতা চলছে তাও এই সংঘাতের আগুনে ঘি ঢালছে। এছাড়াও মহাকাশ গবেষণা, সাইবার নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিষয়গুলোতেও একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে, যা স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে নতুন এক ধরনের কোল্ড ওয়ার 2.0 এর জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন কোনো একটি ছোট ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাবশত গুলি বিনিময় থেকেও বড় যুদ্ধের সূত্রপাত হতে পারে, যার নিয়ন্ত্রণ করা কঠিন হবে। বিশ্ববাসী এখন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে এই দুই হাতির লড়াইয়ে শেষ পর্যন্ত উলুখা গড়াদের অর্থাৎ সাধারণ মানুষের এবং ছোট দেশগুলোর কী অবস্থা হবে। এই উত্তেজনাকর পরিস্থিতি সম্পর্কে আপনাদের কি ধারণা? চীন যুক্তরাষ্ট্রের এই দ্বন্দ্ব কি আলোচনার টেবিলেই সমাধান হবে, নাকি যুদ্ধের ময়দানেই এর ফয়সালা হবে? কমেন্টে জানাতে পারেন। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এবার যে খবরটি আসছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। বিক্ষোভ দমনে দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৫০০ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা পরিস্থিতি কতটা ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তার ইঙ্গিত দেয়। সাধারণত বিক্ষোভে আন্দোলনকারীদের হতাহতের খবরই বেশি শোনা যায়, কিন্তু যখন নিরাপত্তা বাহিনীর এত বিপুল সংখ্যক সদস্য নিহত হওয়ার তথ্য সামনে আসে তখন বুঝতে হবে যে এটি আর সাধারণ কোনো নাগরিক বিক্ষোভ বা প্রতিবাদের পর্যায়ে নেই, বরং এটি একটি সশস্ত্র বিদ্রোহ বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে।
ইরানে গত কয়েক মাস ধরে চলা অস্থিরতা, হিজাব আইন বিরোধী আন্দোলন এবং অর্থনৈতিক সংকটের জেরে জনগণের মধ্যে যে ক্ষোভ দানা বেঁধেছিল তা এখন বিস্ফোরণোন্মুখ অবস্থায় রয়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর এই ধরনের হামলার অর্থ হল বিক্ষোভকারীরাও এখন আর খালি হাতে নেই বা তারা অত্যন্ত সংগঠিত হয়ে পাল্টা আঘাত আনছে। সরকারের পক্ষ থেকে একে দাঙ্গা এবং বিদেশি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করা হলেও মাঠের বাস্তবতা বলছে যে ইরানের সামাজিক কাঠামোতে বড় ধরনের ফাটল ধরেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের এই মৃত্যুর সংখ্যা যদি সত্য হয় তবে এটি শাসক গোষ্ঠীর মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট এবং এর ফলে বাহিনীগুলোর মধ্যেও আনুগত্য নিয়ে প্রশ্ন বা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। অন্যদিকে সরকার এই ঘটনাকে কেন্দ্র করে দমনপীড়ন আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে, যার ফলে সাধারণ মানুষের প্রাণহানির শঙ্কাও বেড়ে যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এবং বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইরানের বিভিন্ন প্রদেশে এখন যে অরাজকতা চলছে তা দেশটির ইতিহাসে বিরল এবং এর ফলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এই সংঘাতময় পরিস্থিতিতে ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা কল্পনা চলছে। একদল মানুষ রাস্তায় নেমে তাদের অধিকার আদায়ের চেষ্টা করছে, অন্যদিকে রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি দিয়ে তা দমনের চেষ্টা করছে। এই দ্বন্দ্বে রক্ত ঝরছে উভয় পক্ষেরই। এই ঘটনার পেছনের প্রকৃত সত্য উদ্ঘাটন করা কঠিন, কারণ মিডিয়ার ওপর কড়াকড়ি আরোপের কারণে সঠিক তথ্য পাওয়া দুষ্কর। তবু যেটুকু তথ্য বেরিয়ে আসছে তা অত্যন্ত উদ্বেগজনক। আপনাদের কি মনে হয়, ইরানের এই অভ্যন্তরীণ অস্থিরতা কি অচিরেই থামবে নাকি এটি দীর্ঘস্থায়ী রূপ নেবে? সবশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ইরানে চলমান এই অস্থিরতার মধ্যে ইসরায়েলের রহস্যজনক নীরবতা এবং ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের জন্য তাদের অপেক্ষা। আন্তর্জাতিক রাজনীতির দাবা খেলায় ইসরায়েল সবসময়ই অত্যন্ত চতুর এবং কৌশলী খেলোয়াড় হিসেবে পরিচিত। ইরানে যখন আগুন জ্বলছে এবং অভ্যন্তরীণ কোন্দলে দেশটি বিপর্যস্ত, তখন স্বাভাবিকভাবেই ধারণা করা হতো যে ইসরায়েল এই সুযোগে বড় কোনো পদক্ষেপ নেবে বা তর্জন গর্জন করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা অদ্ভুত এক নীরবতা পালন করছে। বিশ্লেষকদের মতে এই নীরবতা আসলে ঝড়ের পূর্বলক্ষণ বা অত্যন্ত মেপে নেওয়া একটি কৌশল। ইসরায়েল খুব ভালো করেই জানে যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের হাওয়া বইছে এবং ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসেন বা তার প্রভাব যদি মার্কিন নীতিতে প্রতিফলিত হয়, তবে মধ্যপ্রাচ্যের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন হবে। ট্রাম্প তার আগের মেয়াদে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি অনুসরণ করেছিলেন এবং পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন, যা ইসরায়েলের জন্য ছিল অত্যন্ত স্বস্তিদায়ক। তাই ইসরায়েলি নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন এখন তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ না নিয়ে ট্রাম্পের বা রিপাবলিকানদের পরবর্তী চাল কি হয় তা দেখে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তারা হয়তো আশা করছে ট্রাম্পের রাজনৈতিক পদক্ষেপগুলো ইরানকে আরও কোণঠাসা করে ফেলবে, যার ফলে ইসরায়েলকে সরাসরি যুদ্ধে জড়াতে হবে না। এই ওয়েট অ্যান্ড সি বা দেখি কি হয় নীতি গ্রহণ করার মাধ্যমে ইসরায়েল নিজেদের শক্তি সঞ্চয় করছে এবং ইরানের দুর্বল মুহূর্তের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে ইরানের শাসকরাও বিষয়টি বুঝছেন এবং তারা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। ট্রাম্পের নাম আসতেই মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে এবং ইসরায়েলের এই কৌশলগত নীরবতা প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কেবল অস্ত্রের ঝনঝনানি নয়, বরং এটি ধৈর্যেরও পরীক্ষা। এই কূটনৈতিক এবং কৌশলগত অপেক্ষার প্রহর কি ইরানের জন্য আরও বিপদ ডেকে আনবে, নাকি ইসরায়েল নিজেই কোনো ফাঁদে পা দিচ্ছে, সেটা সময়ই বলে দেবে। প্রিয় দর্শক, আজকের এই গভীর বিশ্লেষণমূলক আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি বিশ্ব রাজনীতির এমন খুঁটিনাটি বিষয়ে আরও জানতে চান, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্য খবরের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।